গুলো কি হবে। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট কালেক্ট করি, এবং এইখানে আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের ফিচার্স কি হবে, ফাংশনস গুলা কি হবে, এবং ওগুলাকে হচ্ছে গিয়ে আমাদের কিভাবে ক্রিয়েট করতে হবে সেটার জন্য যেই প্রসেস গুলো ইনক্লুডেড থাকবে সেগুলাকে আমরা এখানে হচ্ছে গিয়ে নিয়ে আসি। সেটা কোথায়? সেটা হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট কালেক্টিং। তারপরে আমাদের কাছে আসে স্কোপ ডিফাইনিং। স্কোপ ডিফাইনের মধ্যে আমরা কি করব, আমাদের যে প্রথম স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা আছে সেটাকে আমরা রিভিউ করব। রিভিউ করে আমরা হচ্ছে গিয়ে আরো আমাদের আনুষঙ্গিক কিছু ডকুমেন্ট থাকবে, যেমন প্রজেক্ট চার্টার থাকবে, রিকোয়ারমেন্টস ডকুমেন্টস থাকবে, বা অর্গানাইজেশনাল প্রসেস যেগুলো থাকবে, সেগুলাকে হচ্ছে গিয়ে আমরা কি করব, একত্রিত নিয়ে আমাদের স্কোপ স্টেটমেন্টটাকে ক্রিয়েট করব, এবং এর মাঝে আমাদের আরো ইনফরমেশন গুলাকে আমরা অ্যাড করব, যাতে করে কি আমাদের কি হয়, যে কোনো রিকোয়ারমেন্ট যদি আমাদের ডেভেলপ হয় অথবা কোনো চেঞ্জ রিকোয়েস্ট যদি আসে তাহলে ওগুলাকে আমরা অ্যাপ্রুভ করতে পারি। এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা ক্রিয়েট করব ডাব্লিউবিএস। ডাব্লিউবিএস হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন প্রসেস। সো এখানে বেসিক্যালি হচ্ছে গিয়ে প্রজেক্টের মধ্যে যে ডেলিভারেবলস গুলা থাকবে সেই ডেলিভারেবলস গুলাকে আমরা ছোট ছোট ম্যানেজেবল কম্পোনেন্টসে হচ্ছে গিয়ে আহ রূপান্তরিত করে নিব, এবং ওই অনুযায়ী ওটাকে আমরা কাজ করব। এরপরে চলে আসে আমাদের স্কোপটাকে ভ্যালিডেট করা। স্কোপ ভ্যালিডেটেতে আমাদের মেইনলি থাকবে হচ্ছে গিয়ে আমাদের ফর্মাল একসেপ্টেন্স যাতে থাকে প্রজেক্টের ডেলিভারেবল গুলোর উপর, এবং আমাদের যেগুলো যারা কি স্টেক হোল্ডার্স থাকবে, তার মানে আমাদের একদম ক্লায়েন্ট থেকে শুরু করে একদম ডেভেলপার পর্যন্ত যারা থাকবে, সবাই কি করবে, সবাই হচ্ছে গিয়ে প্রজেক্টটার ওই যে যে স্কোপ গুলো আছে সেগুলোকে ইন্সপেক্ট করবে, ফর্মালি একসেপ্ট করবে, এবং ওইগুলাকে হচ্ছে গিয়ে আহ তারা বেসিক্যালি হচ্ছে তারা ভ্যালিডেট বলতেছে, বেসিক্যালি তারা হচ্ছে গিয়ে ওইটাকে আহ গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিচ্ছে যে না, এই হচ্ছে গিয়ে স্কোপ গুলো, এগুলো হচ্ছে গিয়ে আমাদের এই প্রজেক্টের সাথে হচ্ছে গিয়ে ভ্যালিডেট করতেছে। এবং এই যে এই ডেলিভারেবলস গুলো যদি কোনোভাবে একসেপ্টেবল না হয় তাহলে কাস্টমাররা বা স্পন্সররা বেসিক্যালি হচ্ছে চেঞ্জের জন্য রিকোয়েস্ট করে। এরপরে আমাদের কাছে হচ্ছে কন্ট্রোলিং স্কোপ। কন্ট্রোলিং স্কোপের মাঝে আমরা যেটা করি, যে আমাদের চেঞ্জেস গুলা যেগুলো হচ্ছে রিকোয়েস্ট হচ্ছে সেগুলোকে আমরা হচ্ছে গিয়ে ভালোভাবে থ্রু আউট দ্য লাইফ অ্যান্ড প্রজেক্টে আমরা দেখি, এবং এইটা বেসিক্যালি বিভিন্ন প্রজেক্টের জন্য চ্যালেঞ্জ হিসেবে আসে। কারণ হচ্ছে গিয়ে ওই যে চেঞ্জেস গুলা ওগুলাকে ঠিক মতো আমাদের প্রজেক্টে আবার ফিট করা এবং ওই অনুযায়ী হচ্ছে গিয়ে প্রোডাক্টটাকে ডেলিভার করা, সেটা আমাদের জন্য কোয়াইট চ্যালেঞ্জিং হতে পারে। এবং স্কোপ গুলা চ্যালেঞ্জ হতে পারে বিভিন্ন কারণে। এর মধ্যে হতে পারে যে আমাদের টিমস অ্যাবিলিটি আছে কি, আমাদের হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্টস হঠাৎ করে ক্লায়েন্ট কোনো নতুন কিছু হচ্ছে গিয়ে চেয়ে বসলো কিনা, বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস একটা দিল বাট হচ্ছে ডেভেলপাররা ওটাকে ভুল বুঝলো, যে মিসরিড করে ফেললো, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্কোপ গুলা চেঞ্জ হতে পারে। এবং স্কোপ যদি চেঞ্জ হয় তাহলে সেটা কি করতে পারে, টিমস এর যে অ্যাবিলিটি আছে সেটাকে হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্স করতে পারে। মানে হচ্ছে গিয়ে কস্ট, গোলের যে কস্টটা থাকবে বা শিডিউলিং যেটা থাকবে বা টাইম যেটা থাকবে সেটাকে তারা মিট আপ করতেও পারে আবার নাও করতে পারে, ওটার উপর ইফেক্ট ফেলবে। এবং প্রজেক্ট ম্যানেজারদের সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে কেয়ারফুলি প্রজেক্ট কস্টটাকে এবং স্কোপ চেঞ্জ গুলাকে হচ্ছে গিয়ে ওয়েট করতে হবে। মানে বেসিক্যালি তার এখানে ভালো ডিলটা চুজ করতে হবে, যে এই চেঞ্জেস এর কারণে যে বেনিফিটটা আমার হবে সেটা কস্টের সাথে হচ্ছে গিয়ে বেনিফিশিয়ারি নাকি বেনিফিশিয়ারি না, ফ্রুটফুল নাকি ফ্রুটফুল না। ঠিক আছে? তো এই ৬টা প্রসেসকে যদি স্টেপকে যদি আমরা সাম আপ করি তাহলে বেসিক্যালি আমরা প্রথমত আহ নোট ডাউন করতেছি আমাদের একটা প্রোডাক্টের স্কোপস কি কি থাকবে, যে এই প্রোডাক্ট দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো এবং ওই কাজগুলো করার জন্য আমার আর কি কি কাজ করা লাগবে। তারপরে হচ্ছে রিকোয়ারমেন্টস গুলো কালেক্ট করব, যে এই প্রোডাক্টের এই এটাকে গোল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমার রিকোয়ারমেন্টস কি কি বেসিক্যালি লাগবে। এবং রিকোয়ারমেন্টস আমরা কালেক্ট করার পরে কি করব, আমরা হচ্ছে যে আমাদের যে স্কোপটা ছিল প্রথমে যেটা আমরা প্ল্যান করছি সেটাকে আরেকবার হচ্ছে গিয়ে রিভিউ করব, যেটাকে আমরা বলছি স্কোপ ডিফাইন সরি স্কোপ ডিফাইনিং। এবং স্কোপ ডিফাইনিং এর পরে আমরা কি করব, যে আমাদের যে পুরো কাজটাকে যেটা আছে সেটাকে ছোট ছোট কিছু ডেলিভারেবলে আমরা হচ্ছে ভাগ করে নিব, যেটাকে আমরা বলছি ডব্লিউবিএস ক্রিয়েশন। আফটার দ্যাট আমরা কি করব, আমাদের স্টেক হোল্ডার্সদের ইনক্লুশনে আমরা হচ্ছে গিয়ে আমাদের স্কোপ যেগুলো আছে সেগুলোকে ভ্যালিডেট করব। যদি আমাদের সবাই সব স্টেক হোল্ডাররা এগ্রি করে তাহলে আমরা
ওটাকে ভ্যালিডেট করতে পারবো। ইফ নট, তাহলে আমাদের ওখানে চেঞ্জ রিকোয়েস্ট আসতে পারে, এবং চেঞ্জ রিকোয়েস্ট ওয়াইজ আমরা দেখবো ওই চেঞ্জ রিকোয়েস্ট গুলা আদৌ আমাদের পক্ষে সম্ভব কিনা, আবার সম্ভব হলেও এটা আমাদের জন্য এই চেঞ্জেস গুলা করা ঠিক হবে কিনা অ্যাকর্ডিং টু আওয়ার বাজেট এবং শিডিউল। তো দ্যাটস হোয়াট উই আর কলিং স্কোপ কন্ট্রোলিং। এখানে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আই এম গেসিং যে কারো প্রবলেম নাই। এরপরে যে জিনিসটা আছে, আমাদের স্কোপ ম্যানেজমেন্টের প্ল্যানিং এর জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। একটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানিং এর জন্য আমাদের কিছু স্টেপস আছে। এর মধ্যে প্রথমত হচ্ছে গিয়ে আমাদের কিভাবে ডিটেল প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টটাকে আমরা প্ল্যান করব বা প্রিপেয়ার করব। যেমন এখানে থাকতে পারে যে আমাদের টেমপ্লেটস বা গাইডলাইনস গুলো কোনগুলো, যেটা আমাদেরকে আমাদের আদৌ কোনো টেমপ্লেটস বা গাইডলাইন আছে কিনা যেটাকে আমরা ফলো করব। তারপরে হচ্ছে গিয়ে কতটুকু ডিটেইল আমাদের ডেলিভারেবল গুলাতে হচ্ছে গিয়ে নিডেড, ঠিক আছে, সেটা আমরা কি করব, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে হচ্ছে গিয়ে প্রিপারেশনের সময় লাগবে। এরপরে আমাদের কাছে আছে যে কিভাবে আমরা ডাব্লিউবিএস টাকে ক্রিয়েট করব। ডাব্লিউবিএস ক্রিয়েশনে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে গিয়ে একটা গুড ডাব্লিউবিএস ক্রিয়েটটা যথেষ্ট ডিফিকাল্ট একটা কাজ, এবং এই ক্ষেত্রে আমাদের প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন সাজেশনস দিবে, স্যাম্পলস দিবে এবং রিসার্চ দিবে আমাদের ডাব্লিউবিএস টাকে ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কাছে হচ্ছে গিয়ে যে হাউ টু মেনটেন আর অ্যাপ্রুভ দ্য ডাব্লিউবিএস। আমাদের যে ডাব্লিউবিএস টা আমরা ক্রিয়েট করব সেটাকে আমরা মেনটেন কিভাবে করব, ওটার অ্যাপ্রুভালটা আমরা কিভাবে নিব। এখন আমাদের যেটা ইনিশিয়াল ডাব্লিউবিএস থাকবে সেটা আমাদের কাজ করতে করতে অনেকটা টাইম হচ্ছে গিয়ে চেঞ্জ হতে পারে। এটা কাইন্ড অফ এমন, আপনারা বিভিন্ন প্রোগ্রাম করেন না? আপনারা প্রোগ্রামের দায়িত্ব পাইছেন এখন পর্যন্ত? আপনারা প্রোগ্রাম নামান নাই কোনো আজ পর্যন্ত জি ম্যাম। ভার্সিটিতে? ম্যাম আজকে হয়েছে। আচ্ছা, আজকের প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম ছিল? আমি যতটুকু জানি যারা হচ্ছে গিয়ে পুলিশদেরকে আপনারা সাইবার সিকিউরিটির একটা ট্রেনিং দিয়েছেন, রাইট? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন এটার মেইন স্কোপটা কি, আমাদের হচ্ছে গিয়ে পুলিশদেরকে ডিজিটাল যেই মিডিয়াটা আছে বা সাইবার সিকিউরিটির মধ্যে আপনারা হচ্ছে বেসিক ট্রেনিংটা দিয়েছে। এখন বেসিক ট্রেনিং দেওয়ার আগে আপনারা ডাব্লিউবিএস টা কি সেটা আমি একটু বলতেছি। আপনারা হয়তোবা জানেনও এটা। দেখেন এটা আমাদের প্রোগ্রাম ছিল, তাই না? তো আমাদের মেইন গোল ছিল পুলিশদেরকে হচ্ছে বেসিক ট্রেনিংটা দেওয়া। এখন এই প্রোগ্রামটা নামানোর জন্য আগে আপনারা প্ল্যান করছেন যে আমাদের কি কি ইভেন্ট হবে না হবে। এই যে এই প্রোগ্রামটাকে নামানোর জন্য প্রোগ্রামটার পুরা প্রসেসটাকে ছোট ছোট কিছু ইভেন্টে যে ভাগ করে নিছিলেন সেটা অ্যাকচুয়ালি আমাদের ডাব্লিউবিএস, ঠিক আছে। যে আমাদের প্রোগ্রাম হচ্ছে গিয়ে স্যাটারডেতে, তাহলে আপনারা মোটামুটি এক সপ্তাহ আগে থেকে কাজ শুরু করছেন। ওই এক সপ্তাহে 7 দিনে 7 রকমের হচ্ছে গিয়ে কাজ করতে পারেন, বা এক একটা কাজ আপনারা 2-3 দিন লাগায় করতেছেন। তো এরকম ভাবে আপনারা কি করতেছেন, বিভিন্ন ডে ওয়াইজ ভাগ করে করে এই প্রোগ্রামটা 7 দিনে হচ্ছে গিয়ে আপনারা সাকসেসফুলি লঞ্চ করতে পারছেন। এই যে ছোট ছোট ডেলিভারেবলস গুলাতে আপনারা ভাগ করে নিয়েছেন বা ছোট ছোট সাব প্রোগ্রামে আপনারা ভাগ করে নিয়েছেন, এটাকে আমরা বলছি হচ্ছে ডাব্লিউবিএস, ঠিক আছে। এখন ওই যে আপনারা ডাব্লিউবিএস টা একদম ইনিশিয়ালি ক্রিয়েট করেছেন যে আমরা আমাদের আজকের 21 তারিখের প্রোগ্রামের জন্য আমরা এই তারিখ থেকে প্রিপারেশন শুরু করব, এবং এই তারিখে এখন স্বাভাবিক না আপনাদের এই যে চেঞ্জেস গুলা আছে এটা বিভিন্ন টাইমে, সরি, এই যে শিডিউলটা আপনারা করছেন বা বিভিন্ন হচ্ছে সাব প্রোগ্রাম গুলো আপনারা রেডি করছেন, ওটার মধ্যে বিভিন্ন চেঞ্জেস উইদিন দ্য টাইম আসছে, আসছে না? এখন ওই টাইমে আপনারা যে যেই প্রোগ্রামটার বা যে যেই সাব প্রোগ্রামটার দায়িত্ব পেয়েছেন, সেই প্রোগ্রামটার টিম হয়তো পুরাটা আমাদের সাথে এগ্রি করবে অথবা আবার ডিসএগ্রিও করতে পারবে। সাপোজ আপনারা হেড স্যারকে বললেন যে আমরা হচ্ছে গিয়ে হল এটা না নিয়ে ওটা নিতে পারি। এখন হেড স্যার বললো যে আমাদের যতজন পার্টিসিপেন্ট হবে ওই অনুযায়ী আমাদের হল বড়টা নেওয়ার প্রয়োজন নেই, বা সে কোনোটা ডিসএগ্রিমেন্ট দিল। তো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের কি, আমাদের হচ্ছে গিয়ে ডাব্লিউবিএস গুলাতে বিভিন্ন রকমের মতামত আসতে পারে, এবং এই মতামত গুলা আমাদের গাইডলাইন্সটাকে হচ্ছে গিয়ে মেনটেন
মেনটেন করতেছে কিনা বা গাইডলাইন্স এর হচ্ছে এগেইনস্টে যাচ্ছে কিনা সেই জিনিসগুলো খেয়াল রেখে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে গিয়ে পুরো টিমের অ্যাপ্রুভাল নিতে পারবো। ওকে, অ্যান্ড এরপরে আমাদের কাছে আছে যে আমরা কিভাবে ফর্মাল অ্যাকসেপ্টেন্স পেতে পারি কমপ্লিটেড প্রজেক্ট ডেলিভারেবলস এর উপরে। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে গিয়ে স্টেপ, এবং এইখানে হচ্ছে গিয়ে ফর্মাল অ্যাকসেপ্টেন্স আমাদের জন্য নেওয়াটা খুবই প্রয়োজন, স্পেশালি হচ্ছে গিয়ে যেখানে আমার প্রজেক্টের উপর পেমেন্টটা হচ্ছে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো এরপরে আমাদের কাছে লাস্টে আছে হচ্ছে গিয়ে কন্ট্রোল রিকোয়েস্ট গুলা। কন্ট্রোল রিকোয়েস্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের চ্যাপ্টার 4-এ হচ্ছে এটা ইন ডিটেইলে ডিসকাস করা হয়েছে। বেসিক্যালি এখানে হচ্ছে গিয়ে আপনারা যখন অর্গানাইজেশন গুলা যখন হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের গাইডলাইন্স আমাদেরকে দেয়, আমাদের বিভিন্ন চেঞ্জেসটাকে স্কোপের মধ্যে অ্যাড করার জন্য বা ইভালুয়েট করার জন্য বা অ্যাপ্রুভ করার জন্য, সেই ক্ষেত্রে আমাদের ওই প্ল্যানটাতে স্পেসিফাই করতে হবে যে কিভাবে আমরা ওই চেঞ্জ রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করব। ঠিক আছে, তো দ্যাটস হাউ আমরা কি করতে পারি, আমরা স্কোপ ম্যানেজমেন্টটাকে প্ল্যান করতে পারি। আর ইন শর্টে আমরা এই যে আমাদের ডায়াগ্রামটা দেখতেছি না, এই ডায়াগ্রামটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ওভারভিউ। বেসিক্যালি আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্টটাকে প্ল্যান করা, তারপরে সেইটার উপর বেস করে আমাদের রিকোয়ারমেন্টস কে কালেক্ট করা, এটার উপর বেস করে আমরা হচ্ছে স্কোপ গুলোকে আবার রিভিউ করে আবার ডিফাইন করব। এরপরে হচ্ছে গিয়ে আমাদের ডব্লিউবিএস টাকে ক্রিয়েট করা, আফটার দ্যাট ভ্যালিডেট করা এন্ড কন্ট্রোল করা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের কাছে আছে আহ রিকোয়ারমেন্ট কালেকশন। আমি কি পিছায় গেছি না আগায় গেছি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে গিয়ে আমাদের আরটিএম যেটা হচ্ছে রিকোয়ারমেন্টস ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। সো রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে এমন একটা টেবিল যেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস গুলাকে লিস্ট করে এবং এদের বিভিন্ন রকমের অ্যাট্রিবিউটস এবং স্ট্যাটাস গুলাকে ওই টেবিলের মধ্যে আমরা দেখাই। ঠিক আছে, তো রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স কিন্তু আপনাদের আসবে পরীক্ষার মধ্যে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে সবাই দেখে রাখেন। এখানে বেসিক্যালি একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে আমাদের একটা প্রজেক্টে অনেকগুলো রিকোয়ারমেন্ট হতে পারে। সাপোজ আপনাদেরকে এমন একটা সিনারিও দেওয়া আছে, সিনারিওতে অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে। ঠিক আছে, তো আপনাদেরকে যদি বলা হয় এই সিনারিওর সবগুলো রিকোয়ারমেন্টস নিয়ে একটা ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স রেডি করতে, তাহলে কিন্তু আপনাদেরকে সবগুলো রিকোয়ারমেন্টস দিতে হবে। যেমন এখানে যে রিকোয়ারমেন্টসটা দেওয়া হয়েছে যে আমাদের রিকোয়ারমেন্টস নাম্বার আছে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট 32, এবং এটার নাম হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট ল্যাপটপ মেমোরি, এবং এটার ক্যাটাগরিটা কি হিসেবে যাচ্ছে, হার্ডওয়্যারে যাচ্ছে, এবং সোর্স কি, সোর্স হচ্ছে গিয়ে প্রজেক্ট চার্টার এবং কর্পোরেট ল্যাপটপ স্পেসিফিকেশন। আমাদের প্রজেক্ট চার্টারে হচ্ছে এটা আছে এবং কর্পোরেট ল্যাপটপ স্পেসিফিকেশন থেকে আমরা এটা নিয়েছি, এবং এটার স্ট্যাটাস কি, এটার স্ট্যাটাস কমপ্লিটেড এবং ল্যাপটপস অর্ডার মিট মেমোরি রিকোয়ারমেন্ট। মেমোরি রিকোয়ারমেন্ট যতটুকু ছিল, ল্যাপটপস গুলা যেগুলো আপনারা হচ্ছে অর্ডার করেছেন সেটাকে মিট করেছে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষায় আসতে পারে, আসতে পারে কি 80% শিওর আসবে। ঠিক আছে, এরপরে চলে যাই আমাদের প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টারটা আপনাদের পরীক্ষায় পার্শিয়াল ভাবে আসতে পারে। ঠিক আছে, কোন একটা পোর্শন হচ্ছে দিয়ে দিতে পারে, যেমন হচ্ছে গিয়ে আপনাদেরকে 2-3 মার্কের জন্য, আমি লাস্ট ক্লাসে হয়তো বা বলেছিলাম যে এটা পুরো ফুল মার্কসের জন্য আসতে পারে বা একটু বেশি মার্কসের জন্য আসতে পারে, এটা আসলে স্যারের উপর ডিপেন্ড করতেছে। বাট এখন পর্যন্ত যতটুকু জানি সেটা হচ্ছে গিয়ে এটা
পার্শিয়ালি আসতে পারে। যেমন আপনাদেরকে হচ্ছে গিয়ে সিনারিও দিয়ে দিল, সিনারিও থেকে আপনাদেরকে বললো যে প্রজেক্ট চার্টারে শুধু কি স্কেডিউল মাইলস্টোন গুলো আপনাদের লিস্ট আউট করতে, অথবা হচ্ছে প্রজেক্ট অবজেক্টিভটাকে লিস্ট আউট করতে, অথবা প্রজেক্ট সাকসেস ক্রাইটেরিয়াটাকে লিস্ট আউট করতে, ঠিক আছে, বা অ্যাপ্রোচেস কি কি হইতে পারে সেটাকে লিস্ট আউট করতে বলতে পারে। সো এইভাবে হচ্ছে গিয়ে আপনাদের স্যাম্পল প্রজেক্ট চার্টারটা আসতে পারে। আচ্ছা, স্যাম্পল প্রজেক্ট চার্টারে আমাদের কাজ কি হচ্ছে সেটা আমরা একটু দেখি এখানে। এখন দেখেন এইখানে আমাদের বেসিক্যালি একটা আইটি আপগ্রেড প্রজেক্ট আমাদের ডিসক্রাইব করা আছে, যেখানে ইনফরমেশন দেওয়া আছে বিভিন্ন রকমের, এবং আমাদের চার্টারটা হচ্ছে গিয়ে হাই লেভেল স্কোপ, টাইম এবং কস্ট, গোল এগুলা হচ্ছে গিয়ে, এবং প্রজেক্ট অবজেক্টিভ সহ, সাকসেস ক্রাইটেরিয়া সহ, এবং জেনারেল অ্যাপ্রোচ সহ হচ্ছে দেখাচ্ছে। বেসিক্যালি একটা প্রজেক্টের পুরো কি বলা যায়, প্ল্যানটা যদি আমরা খুব সিম্পলি আমাদের ক্লায়েন্টের সামনে ধরায় রাখতে চাই বা ক্লায়েন্টকে বুঝাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের স্যাম্পল প্রজেক্ট চার্টারটা আমরা ইউজ করতে পারি। এক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের যেই প্রজেক্ট টাইটেল থাকবে সেটা টাইটেলটা দিতে হবে, এবং প্রজেক্ট কবে স্টার্ট হবে, প্রজেক্ট কবে শেষ হবে, সেই ডেটটা আমরা উল্লেখ করব। আফটার দ্যাট আমাদের প্রজেক্টের হচ্ছে গিয়ে শিডিউল মাইলস্টোন কোনগুলো সেগুলো আমাদেরকে লিস্ট আউট করতে হবে। তার মানে হচ্ছে গিয়ে এটা বেসিক্যালি হচ্ছে আমরা কতগুলো ডেলিভারেবলস দিচ্ছি। তো প্রথমত আমাদের ইনভেন্টরি আপডেট হচ্ছে গিয়ে, যেটা 15 এপ্রিলের মধ্যে যাচ্ছে, তারপরে হার্ডওয়্যার সফটওয়্যার অ্যাকোয়ার্ড সেটা অগাস্ট 1 এর মধ্যে যাচ্ছে। এরপরে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হচ্ছে অক্টোবর 1 এর মধ্যে, এরপরে টেস্টিং কমপ্লিট হচ্ছে নভেম্বর 15 এর মধ্যে। সো এগুলো আমাদের যাচ্ছে শিডিউল মাইলস্টোনে। তারপরে দেখেন এইটা আমাদের কস্টের ইনফরমেশন চলে আসছে, বাজেট কত আসে, ঠিক আছে, হার্ডওয়্যারের জন্য একটা বাজেট দেওয়া আছে এবং সফটওয়্যারের জন্য একটা বাজেট দেওয়া আছে। প্রজেক্ট ম্যানেজারের ইনফরমেশনটা চলে আসতেছে। এবার চলে আসে প্রজেক্টের অবজেক্টিভ কি। প্রজেক্টের অবজেক্টিভটা দেখেন সুন্দরভাবে, এখানে আপনাদের যেই সিনারিও থাকবে, সিনারিওতে প্রজেক্ট অবজেক্টিভ থাকবে, ক্লিয়ারলি না থাকলেও হিন্ট দেওয়া থাকবে, যেটাকে আপনাদের সুন্দর মতো গুছায়া কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেমন প্রজেক্ট অবজেক্টিভটা আছে যে আমাদের হার্ডওয়্যারটাকে আপগ্রেড করতে হবে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারটাকে আপগ্রেড করতে হবে ফর অল এমপ্লয়িজ উইদিন 9 মান্থস বেসড অন নিউ কর্পোরেট স্ট্যান্ডার্ড। আমাদের নতুন কর্পোরেট স্ট্যান্ডার্ড যা আছে সেটার উপর বেস করে এটাকে আমরা আপগ্রেড করব, এবং আমরা হচ্ছে গিয়ে একটা অ্যাটাচ শিট পেয়েছি যেটার মধ্যে আমাদের নতুন স্ট্যান্ডার্ড গুলো দেওয়া আছে, এবং এই স্ট্যান্ডার্ড গুলো আমাদের সার্ভার গুলাকে এফেক্ট করতে পারে, অথবা অ্যাসোসিয়েটেড নেটওয়ার্ক হার্ডওয়্যার বা সফটওয়্যার গুলোকে এফেক্ট করতে পারে। এবার চলে আসি সাকসেস ক্রাইটেরিয়া। সাকসেস ক্রাইটেরিয়াতে আমাদের প্রথমত হার্ডওয়্যার, সফটওয়্যার আর নেটওয়ার্ক, এটা অবশ্যই রিটেন স্পেসিফিকেশন যা আছে সেগুলোর সাথে মিট আপ করতে হবে, এবং তারপরে এগুলোকে আমরা টেস্ট করব এবং কমপ্লিট করতে হবে 9 মান্থসের মধ্যেই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, সাকসেস ক্রাইটেরিয়া আপনাদের কাছে কোশ্চেন আছে কিনা নাই আই ডোন্ট নো, বাট এটা আমি আপনাদের জায়গায় হলে আমার অবশ্যই কোশ্চেন থাকতো। সাকসেস ক্রাইটেরিয়া যদি আমাদের না দেওয়া থাকে, বা সাকসেস ক্রাইটেরিয়া তো সবসময় এরকম ভাবে দেওয়া থাকবে না যে এটা এটা সাকসেস ক্রাইটেরিয়া, ওটা আমাদেরই লিস্ট আউট করতে হবে। সেটা আমরা কিভাবে বের করব, আপনাদের অবজেক্টিভ থেকেই আমরা কি করতে পারি, আমাদের সাকসেস ক্রাইটেরিয়া গুলোকে লিস্ট আউট করতে পারি। যেমন আমাদের ফার্স্ট অবজেক্টিভ কি ছিল, হার্ডওয়্যার সফটওয়্যারকে আপগ্রেড করা, ঠিক আছে, এবং বেসড অন হোয়াট, বেসড অন নিউ কর্পোরেট স্ট্যান্ডার্ড। এটাকেই কিন্তু সুন্দর মতো প্যারাফ্রেজ করে লেখা আছে যে হার্ডওয়্যার সফটওয়্যার আর নেটওয়ার্কটা আমাদের অবশ্যই আপগ্রেড হইতে হবে উইথ অল রিটেন স্পেসিফিকেশন, ঠিক আছে। স্পেসিফিকেশনটা কি, স্পেসিফিকেশনটা হচ্ছে নিউ কর্পোরেট স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা। এরপরে আমাদেরকে দেখতে হবে যে দেখেন এখানে লাস্টে আমাদেরকে কি বলছে, যে এই আপগ্রেডটা আমাদের সার্ভারকে হচ্ছে গিয়ে, বা অ্যাসোসিয়েটেড হার্ডওয়্যার বা সফটওয়্যারকে আমাদের কি করতে পারে, আমাদের হচ্ছে গিয়ে এফেক্ট করতে পারে। এখন এফেক্ট করছে নাকি করে নাই সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, সেটা আমরা বুঝতে পারবো আমাদের থরোলি টেস্টিং এর মাধ্যমে, ঠিক আছে। এবং এরপরে আমরা সাকসেস ক্রাইটেরিয়াতে কি বলছি, যে আমাদের অবশ্যই 9 মান্থের মধ্যে কমপ্লিট হতে হবে। এটা আমরা কোত্থেকে নিচ্ছি, এটা আমাদের একদম প্রথমেই বলা ছিল উইদিন 9 মান্থস আমাদের এটাকে কমপ্লিট করতে হবে। এবং যেহেতু আমরা টেস্ট করতেছি এবং আমাদের আগেই বলা আছে এটা এফেক্ট করতে পারে সিভিয়ারলি, তাহলে আমাদের এটা এনশিওর করতে হবে যে ওয়ার্ক ডিসরাপশনটা যাতে মিনিমাল হয়। বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। এটা কিন্তু ভালোভাবে একটু দেখে রাখেন সবাই, কারণ এটা আপনাদের আসবেই।
প্রজেক্ট চার্টার আসবে, নেটওয়ার্ক ডায়াগ্রাম আসবে, নেটওয়ার্ক ডায়াগ্রাম আমাদের নেক্সট চ্যাপ্টার গুলাতে আছে। তো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই আসবে। আপনাদের কন্টেন্ট কম, কিন্তু কন্টেন্ট ভালোই আছে। মানে কম হইলেও সেগুলো যথেষ্ট আপনাদের মাথা খাটায় কাজ করা লাগবে। ইজি কন্টেন্ট আসবে না বেশি, বুঝতে পারছেন? ম্যাম কালকের কুইজের জন্য তো প্রজেক্ট চার্টার আছে না? হ্যাঁ, কালকে কুইজের জন্য প্রজেক্ট চার্টার আছে, এবং প্রজেক্ট চার্টার থেকেই আমি বলছি কোশ্চেন বেশি করব। আপনাদেরকে আচ্ছা, এবং প্রজেক্ট চার্টার আমি পার্শিয়ালিও দিতে পারি, অথবা ফুল একটা প্রজেক্ট চার্টারও আমি আপনাদের করতে দিতে পারি, ঠিক আছে? এটার জন্য ভালো করে হচ্ছে গিয়ে আপনারা একটু প্রিপারেশন নিয়ে যাবেন। এবার চলে আসে আমাদের অ্যাপ্রোচে হচ্ছে বেসিক ভাবে যে ওই কাজগুলো করার জন্য আমাদের কি কি কাজ করা লাগবে। যে আমাদের আইটি ইনভেন্টরি ডেটাবেসটাকে হচ্ছে গিয়ে আপডেট করা লাগবে, যে টু ডিটারমাইন দ্য আপগ্রেড নিডস, যে আমাদের কি কি নিডস আছে, যে আপগ্রেডটাকে অ্যাকচুয়ালি করার জন্য ইনভেন্টরি ডেটাবেসটাকে আপডেট করে দেখতে হবে যে নিডস আমাদের কি কি আছে। তারপরে আমাদের ডেভেলপ করতে হবে একটা ডিটেল কস্ট এস্টিমেশন, এবং এটা আমাদের সিআইও তে হচ্ছে রিপোর্ট করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদেরকে কি করতে হবে, একটা রিকোয়েস্ট ইস্যু করতে হবে ফর কোড টু অবটেন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এটা বেসিক্যালি আপনারা আচ্ছা, বেসিক্যালি ধরেন আপনাদের ইউনিভার্সিটিতে একটা নতুন ল্যাব ক্রিয়েট করবে, ঠিক আছে, বা যে কোনো একটা ল্যাবকে আরো আপডেট করবে, দেন সাইবার সিকিউরিটি ল্যাবকে আরো আপডেট করবে। তো আপডেট করার জন্য ওরা প্রথমত কি দেখবে, ওদের যেই ডেটাবেস আছে, মানে সফটওয়্যার এন্ড হার্ডওয়্যারের যে ডেটাবেসটা আছে, সেইগুলো দেখে দেখবে যে অ্যাকচুয়ালি আমাদের কি কি ডিভাইসেস এখন লাগবে, এবং বা নতুন ডিভাইসে আমাদের কি কি আপডেশন লাগবে, সফটওয়্যারে কি কি আপডেশন লাগবে এবং হার্ডওয়্যারে কি কি। এবং এরপরে ওগুলাকে লিস্ট আউট করে একটা বাজেট রেডি করবে। বাজেট রেডি করে ওটা কাকে দিবে বলেন তো? ইউনিভার্সিটির অথরিটিকে পাঠাবে। অথরিটিকে পাঠায় হচ্ছে গিয়ে বলবে যে আমাদের এই আপডেট লাগবে, এবং এটার জন্য আমাদের কস্ট এটা লাগবে। এবং সেটার পরে হচ্ছে গিয়ে কস্ট এস্টিমেটটাকে ডিজাইন করে সেটাকে অথরিটিতে পাঠাবে। এরপরে হচ্ছে গিয়ে ইন্টারনাল স্টাফকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, মানে হচ্ছে বাইরে থেকে কাউকে রিক্রুট না করে, ধরেন আপনাদের স্টুডেন্টদেরকেই হচ্ছে ইউজ করলো, ঠিক আছে, বা এই আপডেশন গুলাকে হচ্ছে গিয়ে রিয়েলাইজেশন করার জন্য বা বাস্তবায়ন করার জন্য বা ইনস্টলেশনের জন্য, ঠিক আছে, এবং যাতে করে আমাদের এই কাজগুলোর জন্য বাইরে আমাদের কি হয়, কস্টটা না পড়ে। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমাদের রোলস এন্ড রেসপন্সিবিলিটি। আমাদের এখানে থাকবে স্টেক হোল্ডাররা, ঠিক আছে। স্টেক হোল্ডাররা কি করবে, যে প্রথমত আমাদের আসতেছে সিইও, সিআইও, প্রজেক্ট ম্যানেজার, ডিরেক্টর অফ আইটি অপারেশনস, ভিপি হিউম্যান রিসোর্স, এরপরে ডিরেক্টর অফ পারচেজিং। আপনাদের প্রজেক্ট ওয়াইজ এইসব পদবিগুলা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তাদের নাম আসবে, তাদের রোল আসবে, এবং তাদের রেসপন্সিবিলিটিস কি কি সেগুলো আসবে, এবং তাদের সিগনেচারটা থাকবে। এবং কমেন্টসটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এই যে লাস্টের কমেন্টসটাতে কি বলা আছে, যদিও প্রজেক্টটা আমাদের 9 মাসের মধ্যে করতে বলছে, বাট এটাকে টিআইও বলছে উই হ্যাভ টু বি ডান উইদিন 10 মান্থস, মানে হচ্ছে 10 মান্থের মধ্যে শেষ করাই লাগবে। যদি আমরা ডিলে করিও 1 মান্থের বেশি আমরা ডিলে করতে পারবো না, ঠিক আছে? বুঝছেন সবাই? চার্টারটা কালকেও এক্সামে আসবে, মিডেও এক্সামে আসবে। ম্যাম চার্টারে কি টাইমটা কি ম্যাম সবসময় 9 মাসই রাখতে হবে নাকি কম বেশি হতে পারে? না 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 না, আপনাদের হচ্ছে গিয়ে একে তো এটা এই প্রজেক্টের জন্য 9 মান্থস বলা হয়েছে, আপনাদের সিনারিওতে মান্থ বা টাইম শিডিউল যেটা সেটা উল্লেখ থাকবে, ঠিক আছে। এই যে মাইলস্টোন, মানে শিডিউল মাইলস্টোন যেটা, সেটা উল্লেখ নাও থাকতে পারে, সেটা আপনাদের মধ্যে ডিজাইন করতে দিতে পারে, ঠিক আছে। যেমন আপনারা তবে যখন থিসিস নিচ্ছেন, ঠিক আছে, ম্যাম আমি একটু শেষ করি। হ্যাঁ হ্যাঁ, ওকে হ্যালো, আচ্ছা আমি একটু শেষ করি। হ্যাঁ, সেটা বলতে আপনারা যেমন থিসিস নিচ্ছেন, ধরেন থিসিসের জন্য আপনারা 1 বছর টাইম চাইছেন। তো প্রথমে আপনাদের কি দেওয়া লাগে, প্রপোজাল দেওয়া লাগে, এবং প্রপোজালে কিন্তু আপনাদের একটা শিডিউল দেওয়া লাগে, তাই না? যে এই 1 বছরে আমি এই কদিনের মধ্যে ডেটা কালেক্ট করব, এই কদিনের মধ্যে লিটারেচার রিভিউ করব, এই কদিনের মধ্যে মডেল আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করব, রেজাল্টটাকে আমি এই কদিনের মধ্যে বের করব, কম্পারিজন করব এই কদিনের মধ্যে, রাইট? তো ওইটাকে আমরা শিডিউল মাইলস্টোন বলি।
ওই শিডিউল মাইলস্টোন মে নট বি গিভেন ইন ইউর সিনারিও। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, হয়তোবা আপনাদের প্রজেক্ট স্টার্ট ডেট দেওয়া থাকতে পারে এবং এন্ড ডেট দেওয়া থাকতে পারে। ওখান থেকে আপনি শিডিউলটা কাউন্ট করতে পারেন, যেমন মার্চ টু ডিসেম্বর এখানে 9 মান্থস হচ্ছে, ঠিক আছে? তো ওইটা কখনো 10 মান্থসও হতে পারে, কখনো 1 ইয়ারও হতে পারে, এটা ডিপেন্ডিং অন হুইচ সিনারিও ইউ আর গিভেন। আপনি কি বুঝতে পেরেছেন, নাকি এখনো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, কার? ম্যাম বুঝছি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? চার্টারে আর কোনো কোয়েশ্চেন আছে? চার্টারে কোনো কোয়েশ্চেন নাই, আমি ধরে নিচ্ছি। আচ্ছা, 5.2 এর চার্টার কিন্তু হচ্ছে গিয়ে একদম এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে যে শেষ হয়েছে। ওকে, আর এটার একটা এক্সটেন্ডেড ভার্সন আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টটা আছে, এটা ভার্সন 1 এর জন্য, আর এটা হচ্ছে ভার্সন 2 এর জন্য। আচ্ছা, ভার্সন 2 আর 1 কিভাবে আসতেছে, এটা হচ্ছে গিয়ে প্রথমত একদম ইনিশিয়ালি আমাদের যে স্কোপ গুলা হচ্ছে আমরা ডিফাইন করি, সেই স্কোপ গুলা নিলাম, ঠিক আছে? এরপরে ধরেন ওটাকে রিভিউ করার পরে, মানে আমাদের স্কোপ ডিফাইনিং এর পরে আমাদের নতুন কিছু স্কোপ অ্যাড হইলো, সেইটা হচ্ছে ভার্সন 2 তে এসে অ্যাড হয়ে যাচ্ছে। আপনাদের কিন্তু এটাও দেওয়া থাকতে পারে, যদিও আমার মনে হয় না স্যার এটা দিবে, কিন্তু এটা কিন্তু দেওয়া থাকতে পারে। আমি কালকে কুইজে দিলেও দিতে পারি যে স্কোপটাকে হচ্ছে গিয়ে আপনারা ডিফাইন করেন। বুঝতে পারছেন? ম্যাম আমাদের সি সেকশনের কুইজ কি নেক্সট ক্লাসে নেবেন? ইয়াস, এই উইকে সবার কুইজ। ম্যাম কুইজের সিলেবাসটা একটু বলে দেন আবার। এই যে এটাই সেম, চ্যাপ্টার 1 আর চার্টার। চ্যাপ্টার 1 এন্ড চার্টার, বুঝতে পারছেন? এবং আপনাদের এই উইকে আরো কয়েকটা হচ্ছে গিয়ে ক্লাস আসতে পারে। কালকে আপনাদের দুপুরের দিকে কোনো ক্লাস আছে? 2 সেকশনের কোনো ক্লাস নাই। সি আর ডি এর মেবি, ডি সেকশনের মেবি ক্লাস আছে, নাকি সি সেকশনের ক্লাস আছে? ম্যাম ক্লাস নিলে ম্যাম অনেস্টলি রাতে বলেন। নেন, কারণ মেজ রাতে নেওয়াটা আমার জন্য একটুখানি প্রবলেম হয়ে যায়, কারণ আমার আবার বিভিন্ন কাজ রাতে থাকে, মানে যেমন আমার রিপোর্টের কাজ চলতেছে, তো ওইটা আবার রাতে থাকে। আপনাদের বি সেকশনের হচ্ছে কালকে ক্লাস আছে, আপনাদের ক্লাস আছে হচ্ছে গিয়ে 1টা থেকে 2:30 আর 4টা থেকে 5:30, তাই না? বি সেকশনের সাথেই আমার 4টা থেকে 5:30 ক্লাস আছে। আহ যদিও কালকে আমার সারাদিনে একটুখানি হচ্ছে কাজ টাজ আছে, যদি আমার টাইম হয় তাহলে আমি ক্লাসের জন্য বলবো, আর যদি টাইম না হয় বলবো না, কিন্তু মানডেতে আপনাদের ক্লাস থাকবে ফর শিওর, ঠিক আছে? মানডেতে যদি বি সেকশন বাই এনি চান্স ক্লাস না করতে পারেন, তাহলে রেকর্ডিং একটু কালেক্ট করে নিন, ঠিক আছে? বি সেকশনে দেখতেছি মানডেতে সারাদিনই ক্লাস। আপনাদের কি এতগুলা কোর্স আছে, যতগুলা ক্লাস আমি দেখতেছি বি সেকশনের? শুধু বাজে না, অনেক বাজে। যেখানে আমি সি আর ডি তে দেখতেছি ক্লাসই নাই ওদের, ওরা 3 দিনই ছুটি পাচ্ছে, 3-4 দিন করে। আপনাদের রুটিন খুবই অদ্ভুত। যাই হোক, এটা নিয়ে তো আমার কিছু করার নাই। আমি মানডেতে ফর শিওর ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি ডাব্লিউবিএস। সো ডাব্লিউবিএস টা কি, এটা তো অলরেডি বলছি যে ডাব্লিউবিএস হচ্ছে গিয়ে একটা, মানে বেসিক্যালি আমাদের বড় একটা টাস্ক আছে, যেটাই আমাদের এন্ড প্রজেক্ট, কিন্তু ওই প্রজেক্টটাকে ছোট ছোট কিছু ডেলিভারেবলস এ ভাগ করে নেওয়াটাকে আমরা বলতেছি ডাব্লিউবিএস। সো এটাকে আমরা টুল অফ টুল অর টেকনিক অফ ডিকম্পোজিশনও বলতে পারি, ঠিক আছে? আর
এইটার সংজ্ঞাটা হচ্ছে গিয়ে এটাকে আমরা টাস্ক ওরিয়েন্টেড ট্রি অ্যাক্টিভিটিসও বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা হচ্ছে গিয়ে WBS, এইখানে আমাদের বেসিক্যালি এটার যে এক্সাম্পলটা সেটা একটুখানি আপনাদেরকে বলতেছি। আমাদের কাছে একটা WBS আছে একটা ইন্ট্রানেট প্রজেক্টের জন্য। এখানে যে টপ বক্সটা আছে সেটা রিপ্রেজেন্ট করতেছে এন্টায়ার প্রজেক্টটা, মানে এই যে এই টপ বক্সটা এটা হচ্ছে এন্টায়ার প্রজেক্টটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটাকে আমরা বলতেছি লেভেল 1 WBS। এখন ইন্ট্রানেট প্রজেক্টটাকে যদি আমরা এরপরে ডিকম্পোজ করি বা ছোট ছোট ভাগে ভাগ করি তাহলে আমাদের 4টা সেকশন আসে। একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, আরেকটা হচ্ছে হোম পেজ ডিজাইন, আরেকটা হচ্ছে মার্কেটিং পেজ, আরেকটা হচ্ছে সেলস পেজ, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের এই যে 4টা সেকশন এগুলাকে যদি আমি আবার ছোট ছোট ভাগে ভাগ করি, ওয়েবসাইট ডিজাইনের মধ্যে সাইট ম্যাপ আসে, গ্রাফিক ডিজাইন আসে, আরো আসে প্রোগ্রাম। ওকে, হোম পেজ ডিজাইনের মাঝে আমাদের চলে আসে টেক্সট, ইমেজ, হাইপারলিংকস, মানে হচ্ছে হোম পেজে কি কি এলিমেন্টস আমার থাকতেছে। এরপরে চলে আসে মার্কেটিং পেজে টেক্সট, ইমেজ, হাইপারলিংক। ওকে, এগুলোকে আমাদের কি করতে হবে? অর্গানাইজ করতে হবে। সেলস সেলস পেজে আসে টেক্সট, ইমেজ, হাইপারলিংক, সেম। তো এটা হচ্ছে লেভেল 3 WBS। তো এইটা বেসিক্যালি আমরা ডিকম্পোজিশন করতেছি আমাদের এন্টায়ার প্রজেক্টকে, ঠিক আছে? আর WBS এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। বড় একটা কাজকে ছোট কাজে ছোট 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 বিভিন্ন কাজে ভাগ করে দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে WBS। ওকে, WBS ও হচ্ছে কি আপনাদেরকে বানাইতে দিতে পারে। সেটা WBS এর দুইটা ইয়ে আছে, পদ্ধতি আছে, দুইটা না আরো অনেক পদ্ধতি আছে। দুইটা হচ্ছে গিয়ে এই বইটাতে আছে, একটা হচ্ছে টপ ডাউন বটম আপ আর আরেকটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। সো আমরা এটা দেখি, এটা হচ্ছে আরেকটা প্রজেক্ট, এটা রিলিজ 5th ভার্সনের জন্য। আমরা যদি WBS করি, এটা ভার্সন 1 WBS, সরি ভার্সন 1 বলতেছি, লেভেল 1 WBS। এটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করলাম 5টা ভাগে: প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট রিকোয়ারমেন্টস, ডিটেইল ডিজাইন, কনস্ট্রাক্ট, ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টে আমাদের আছে প্ল্যানিং, মিটিং, অ্যাডমিনিস্ট্রেশন। প্রোডাক্ট রিকোয়ারমেন্টসে আছে সফটওয়্যার, ইউজার ডকুমেন্টেশন, ট্রেনিং প্রোগ্রাম ম্যাটেরিয়ালস। ডিটেল ডিজাইনে আমাদের কি কি আছে? সফটওয়্যার আসবে, ইউজার ডকুমেন্টেশন আসবে, আর ট্রেনিং প্রোগ্রাম ম্যাটেরিয়ালস আসবে। আর কনস্ট্রাক্টে আসবে সফটওয়্যার, ইউজার ডকুমেন্টেশন, ট্রেনিং প্রোগ্রাম ম্যাটেরিয়ালস। আর সেম আমার ইন্টিগ্রেশন টেস্টিং এও সেম জিনিসগুলো আসতেছে। So that's how we can construct a WBS. WBS আবার ডিকশনারিও আছে, সেটাতে হচ্ছে গিয়ে ট্যাবুলার ফর্মে এই জিনিসটাকে আমরা ট্যাবুলার ফর্মে করি, ঠিক আছে? তো আপনাদের WBS যদি এমনিতে বলে তাহলে আপনারা ওটাকে ধরে নিবেন চার্ট আকারে করতে হবে। আর এটা দেখেন হচ্ছে গিয়ে আমাদের ট্যাবুলার ফর্ম অফ WBS। এটা বেসিক্যালি আমাদের টেবিল অফ কন্টেন্টস এর মতো, রাইট? আচ্ছা, আমাদের WBS গেল। WBS এর মধ্যে হচ্ছে গিয়ে কিছু টার্মস আছে, সেটা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজ হচ্ছে গিয়ে একটা টাস্ক যেটা আমাদের WBS এর লোয়েস্ট লেভেলে থাকে। আর ওয়ার্ক প্যাকেজ আমাদের এটা প্রকিউরমেন্টে স্পেসিফিক প্রোডাক্ট অথবা প্রোডাক্টস এর প্রকিউরমেন্টে থাকতেও পারে, অথবা আমাদের এটা বাইরে থেকে পারচেজ আইটেমও হইতে পারে। ওকে, আচ্ছা, এই যে দেখেন আমাদের WBS এর জন্য অ্যাপ্রোচেস কি কি আছে। প্রথমত আছে ইউজিং গাইডলাইন, তারপরে অ্যানালজি অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, মাইন্ড ম্যাপিং অ্যাপ্রোচ। ইউজিং গাইডলাইন, অ্যানালজি এগুলো হচ্ছে গিয়ে আমরা দেখবো না, আমরা ডিরেক্ট টপ ডাউনে যাব। টপ ডাউনের মধ্যে হচ্ছে গিয়ে প্রথমটা আমরা স্টার্ট করব লার্জেস্ট আইটেম থেকে, এবং আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমরা কি যাব? স্মলেস্ট আইটেম গুলাতে যাব, ঠিক আছে? লার্জেস্ট আইটেম থেকে স্টার্ট করে তাদের সাব অর্ডিনেট আইটেম গুলাতে যাব, এবং হচ্ছে গিয়ে তাদের
ওয়ার্কটা কি হবে এবং ডিটেইলটা সহ আমরা এটাকে এনকাউন্টার করব, ঠিক আছে? আর টপ ডাউন অ্যাপ্রোচটা কি, বেস্ট সুটেড টু প্রজেক্ট ম্যানেজার্স হু হ্যাভ ভাস্ট টেকনিক্যাল ইনসাইট অ্যান্ড বিগ পিকচার পার্সপেক্টিভ। আর বটম আপটা হচ্ছে ঠিক টপ ডাউনের উল্টা। এটা হচ্ছে গিয়ে আপনার স্পেসিফিক টাস্ক গুলাকে প্রথমত হচ্ছে গিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করব। আফটার দ্যাট ওদেরকে হচ্ছে গিয়ে তাদের রিলেটেড প্রজেক্টের সাথে হচ্ছে আহ ইয়ে করব, অ্যাড করব, অ্যাগ্রিগেট করব, ঠিক আছে? আর মাইন্ড ম্যাপিংটা হচ্ছে কি একটুখানি দেখেন, মাইন্ড ম্যাপিংটাতে আমরা কাজ করি কিভাবে, যে বেসিক্যালি হচ্ছে আমরা রাইট করব এবং ড্র করব পিকচার্স উইথ আইডিয়াস ইন আ নন লিনিয়ার ফরম্যাট। এখানে এটার দিকে তাকান যে আমাদের আইটি আপগ্রেড প্রজেক্ট আছে, এখন এখানে আমাদের কি কি থাকবে? আইটি আপগ্রেড প্রজেক্টে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকবে, হার্ডওয়্যার সফটওয়্যার থাকবে, সফটওয়্যার অ্যাকুইজিশন থাকবে, ইনভেন্টরি আপডেট থাকবে, হার্ডওয়্যার অ্যাকুইজিশন থাকবে। এগুলো হচ্ছে মেইন কাজ। এগুলো থেকে আবার কি যাচ্ছে, ওগুলোর আন্ডারে আমাদের কি কি কাজ করা লাগবে সেই কাজগুলো হচ্ছে গিয়ে আমরা ম্যাপ করে নিচ্ছি, ঠিক আছে? আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে লেভেল 1 গুলাকে হচ্ছে গিয়ে এই একই লেভেলে রাখতেছি, ওখান থেকে আরো ব্রাঞ্চেস আমরা ক্রিয়েট করতেছি লেভেল 2, লেভেল 3 হিসেবে, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে কি আমাদের 0 লেভেলও বলতে পারেন, লেভেল 1ও বলতে পারেন, ঠিক আছে? মাইন্ড ম্যাপিংটা কি বুঝছেন সবাই? আচ্ছা, এরপরে চলে যাব এখন ডিরেক্ট WBS ডিকশনারিতে। আচ্ছা, WBS ডিকশনারিটা হচ্ছে গিয়ে এমন একটা ডকুমেন্ট যেটা আমাদেরকে WBS এর ডিটেইল ইনফরমেশনটা হচ্ছে প্রোভাইড করে, এবং এইটা আমাদের বেসিক্যালি হচ্ছে গিয়ে কি করতেছে, আমার কি কি ওয়ার্ক ইনভলভ আছে ক্ল্যারিফাই করতেছে, কোনো একটা কাজের সাথে বা কোনো একটা লেভেলের সাথে কি কি ওয়ার্ক ইনভলভ আছে সেগুলোকে হচ্ছে ক্ল্যারিফাই করতেছে, যাতে আমরা আমাদের বুঝতে এটা ইজিয়ার হয়। যেমন এখানে দেখেন WBS ডিকশনারি, এখানে আমাদের কি আছে, আমাদের প্রজেক্ট টাইটেল আছে, WBS আইটেম নাম্বারটা আমরা হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি যে কত নাম্বার আইটেম এটা, এবং এখানে নেম কি হবে WBS এর আইটেমটার। তারপরে এটার ডেসক্রিপশনটা দিয়ে আমরা এভাবে WBS ডিকশনারিটা রেডি করতে পারি। ওকে, আচ্ছা, WBS ডিকশনারি ক্রিয়েট করার জন্য বা WBS ক্রিয়েট করার জন্য আমাদের কিছু অ্যাডভাইস আছে, সেই অ্যাডভাইস গুলা কি? প্রথমত অ্যাডভাইস আছে হচ্ছে গিয়ে আমার ইউনিট অফ ওয়ার্ক যেটা, সেটা এক জায়গায় আসবে, মানে যেটা আমাদের কি বলবো, আমরা এক একটা ইউনিটকে ভেঙে ভেঙে আরো ছোট ছোট ইউনিটে যাচ্ছি না, তো আমাদের ইউনিট গুলা রিপিট হবে না, ঠিক আছে? সাপোজ হচ্ছে গিয়ে এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমাদের একটা ইউনিটে থাকবে, এটা কিন্তু আর রিপিট হবে না। তারপরে হচ্ছে গিয়ে আমাদের কাজের যে কন্টেন্ট থাকবে WBS এ, সেটা আমাদের সাম হবে বিলো যে আইটেমটা সেটার। বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনাদেরকে যদি একটু উপরে, আচ্ছা এইটা দেখেন, এই যে এই কয়টা পোর্শন, এই তিনটার সাম কি, এই তিনটার সাম হচ্ছে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আবার যদি আমরা এটা দেখি, এই তিনটার সাম কি, প্রোডাক্ট রিকোয়ারমেন্ট। এভাবে হচ্ছে গিয়ে WBS টা কাজ করবে, যে আমাদের কন্টেন্ট গুলা হবে সাম অফ দা বিলো আইটেম, ঠিক আছে? তারপরে WBS এর আইটেম গুলা, সেটার রেসপন্সিবিলিটি একমাত্র একটা পার্সনের উপর থাকবে, যদিও অনেকগুলা মানুষ হচ্ছে গিয়ে এটার আন্ডারে কাজ করতে থাকে। তার মানে প্রজেক্ট ম্যানেজার সেটার রেসপন্সিবিলিটি নিতেছে, মানে তার উপরে রেসপন্সিবিলিটি থাকবে, বাট তার আন্ডারে অনেকগুলো মানুষ এখানে কাজ করতে পারতেছে। WBS টা আমার অবশ্যই কনসিস্টেন্ট হতে হবে with the way work actually will be performed, and it should serve the project team first. আমার প্রজেক্ট টিমকে ফার্স্ট এটা সার্ভ করতে হবে, এরপরে এটার অন্যান্য পারপাস গুলা হচ্ছে গিয়ে যদি ওটা প্র্যাকটিক্যাল হয় তাহলে সার্ভ করবে, আদারওয়াইজ করবে না,
ডাব্লিউবিএস বেসিক্যালি ডাব্লিউবিএস টা আমাদের প্রজেক্ট টিমের জন্য আমরা ইউজ করতেছি, তাদের ইন্টারেস্টটাকে এটা আগে দেখবে। তারপরে হচ্ছে প্রজেক্ট টিম মেম্বার্সরা এই ডাব্লিউবিএস টা ডেভেলপের সময় অবশ্যই ইনক্লুডেড থাকতে হবে, যাতে কনসিস্টেন্সিটা আমাদের এনশিওর্ড হয়। আর প্রত্যেকটা ডাব্লিউবিএস আইটেম আমাদের ডকুমেন্টেড হইতে হবে ডাব্লিউবিএস ডিকশনারিতে, যাতে হচ্ছে গিয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অ্যাকুরেট হয়। অ্যাকুরেট কিভাবে হবে? আমাদের ডাব্লিউবিএস এ থাকলে কি অ্যাকুরেট হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই হচ্ছে ডাব্লিউবিএস এ থাকলে, বাট ওই যে ডিটেইলটা আমাদের ডিকশনারিতে যাচ্ছে। এরপরে ডাব্লিউবিএস আমার কি হবে? ফ্লেক্সিবল হইতে হবে, যাতে হচ্ছে কোনো ইনএভিটেবল চেঞ্জ যদি আসে সেটাকে সে অ্যাডজাস্ট করতে পারে। ওকে? এরপরে এই চ্যাপ্টারে আমাদের আর কোনো পড়া নাই। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোলিং যেটা আছে, স্কোপ কন্ট্রোলিং, সেটা একটু আপনারা দেখে নিন, ঠিক আছে? ভ্যালিডেশন আর কন্ট্রোলিং এই দুইটা একটু আপনারা দেখেন। যদিও এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, তারপরে দেখে নিন, বলা যায় না। আপনাদের কোশ্চেন মডারেট হয় না যদিও, কিন্তু আমি আপনাদের জায়গা হলে একবার দেখে যাইতাম, বুঝছেন? ম্যাম, ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা কোথায় আছে চ্যাপ্টার 1 এ? চ্যাপ্টার 1 এ না, চ্যাপ্টার 5 এ। 5 এ? আচ্ছা, ওখান থেকে কি রকম কোশ্চেন আসবে? ওখান থেকে আপনাদের সিনারিও থাকবে, এবং সিনারিওতে আপনাদের বিভিন্ন রকমের রিকোয়ারমেন্টস থাকবে, তাই না? সিনারিওতে ডেসক্রাইবড থাকবে। তো আপনাদের এমন থাকতে পারে যে এখান থেকে রিকোয়ারমেন্টস গুলাকে আপনারা হচ্ছে গিয়ে লিস্ট আউট করেন এবং ওইটা নিয়ে একটা ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স ক্রিয়েট করেন। সেখানে আপনাদের ডিফাইন করতে হবে রিকোয়ারমেন্টস কি কি এখানে, ঠিক আছে? রিকোয়ারমেন্টস ডিফাইন করে তাদের সোর্সটা আপনি কোত্থেকে পাইছেন এবং ক্যাটাগরি কি। এখানে যদিও যেই এক্সাম্পলটা এখানে দেওয়া আছে সেখানে অ্যাট্রিবিউটসে শুধুমাত্র সোর্স অথবা ক্যাটাগরিটাই দেওয়া আছে, আর নেম বা স্ট্যাটাস তো হতে থাকবেই। আপনার ক্ষেত্রে এটা অন্যরকমও হইতে পারে, তবে আমার মনে হয় যেটা এরকম আছে সেরকম ভাবেই আপনারা লিখলে ভালো হয়, ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। আর স্ট্যাটাসটা তো বুঝতেছেনই যে আমার এই রিকোয়ারমেন্টসটা ফুলফিল হলে কমপ্লিটেড, আর যদি ফুলফিল না হয় তাহলে ইদার হচ্ছে অনগোয়িং এ থাকবে অথবা পেন্ডিং এ থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাম। ম্যাম, কালকের ওকে, কুইজের জন্য কি এটা দেখবো? কালকে আমি শুধু চার্টার পর্যন্ত দিছি, তবে আমি 1-2 মার্কের জন্য আপনাদের ট্রেসেবিলিটি মানে চার্টার পর্যন্ত, আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন? জি ম্যাম। চার্টার পর্যন্ত আরটিএম, কারণ আপনারা যদি একবারও প্র্যাকটিস না করেন না, তাহলে আপনারা মিডে যা একটুখানি ভালোই প্রবলেমে পড়বেন, বুঝতে পারছেন? তো আপনাদের প্র্যাকটিসের জন্য হলেও আমি একটা দুইটা জিনিস দিতে পারি। কারো কোনো আচ্ছা, প্রবলেম আছে এই পর্যন্ত? প্রবলেম, কোয়েশ্চেন কিছু আছে? নো ম্যাম। দাঁড়ান, অ্যাটেন্ডেন্স দিব এখন। এখন কি বলবেন ম্যাম, সবাইকে দিয়ে দেন? শুনুন, একটা কথা বলি, ওয়েট। সেকশন বি থেকে কয়জন আসছেন? সেকশন বি, जी मैम।
এত মানুষ হাতে থাকেন কেন? আপনি তো সেকশন বি বললেন না? হ্যাঁ, সেকশন বি বলছি। সবাই তো আচ্ছা। কেন রেইজ করছেন? বি এর সবাই রেজ করে শুধু। আমি গুনতে গিয়ে দেখতেছি আপনারা সবাই আছেন। শুনেন, ম্যাম এমনিতেও আমি অনেকে পেস হচ্ছে লাগিয়ে গিয়ে দিছে। হ্যাঁ, সেটাই দেখতেছি অনেকে প্যাচ লাগাই দিচ্ছেন। আপনারা এত বড় মানুষের প্যাচ লাগানোটা কিন্তু ঠিক না। আমি আমাদের বি এবং ডি দুটো মিক্স তো এর জন্য অনেক সময় পেস লেগে যায়। ম্যাম সব আচ্ছা, সেকশন সবাইকে দিয়ে যাই হোক আপনাদেরকে আজকে আমি ক্লাস দিচ্ছি। আমি এমনিতেও আগে থেকে ভেবে রাখছিলাম আজকে আপনাদের সবাইকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ঠিক আছে? কিন্তু আপনারা তো মাঝখানে প্যাচ লাগায় ফেলছেন। যাই হোক, সেকশন বি আপনাদের সবাইকে আমি আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আপনারা লিভ নিতে পারেন। সি, সিরা আছেন? জি ম্যাম জি আমরা সিয়ার আছে? সিয়ার সিয়ার আলিম সিয়ার আছে। আছে? যদি জি ম্যাম সিয়ার যদি থাকে তাহলে ফুল অ্যাটেন্ডেন্স দিব, আর নাহলে দিব না। হ্যাঁ ম্যাম আছে, এই যে আলিম আছে ম্যাম। ম্যাম দিয়ে সিয়ার দেন